প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট 24তম ফেসবুক লাইভ ক্লাসে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড 66, 67, 62, 66, 6, 67, 62, অর্থাৎ 66, 762, ক্লাস নং 24, চ্যাপ্টার 3 এবং 6। মূলত এটা একটা রিভিউ ক্লাস। এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত আমাদের কারেন্ট ট্রান্সফরমার এবং মেগার সম্পর্কে এটা পুনরালোচনা করা হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয় অ্যানালগ মেগারের গঠন ও কার্যপ্রণালী, মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ, আর্ক টেস্টারের সাহায্যে আর্ক রেজিস্ট্যান্স পরিমাপ, কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ, কারেন্ট ট্রান্সফরমারের প্রকৃত রেশিও এরর ও ফেজ কোণ এরর কি, কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি খোলা রাখার প্রভাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা প্রথমে শুরু করব অ্যানালগ মিটারের গঠন। অ্যানালগ মিটারের গঠন হচ্ছে আমরা অ্যানালগ মেগারের গঠন। আমরা জানি যে মেগা হোমে একটা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারে, এজন্য এর নাম হয়েছে মেগার। এটা মূলত হাই রেজিস্ট্যান্স পরিমাপ করে এবং হাই রেজিস্ট্যান্সের পরিসর তোমরা জানো, এটা 100 কিলো ওহম থেকে তার উপরে 100 কিলো ওহমের উপরে, অর্থাৎ মেগা হোমে এই রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারে। এই মেগা সাধারণত মিডিয়াম রেজিস্ট্যান্স এবং লো রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারে না। আমরা একটা মেগারের চিত্র দেখতে পাচ্ছি, এটা হ্যান্ড ড্রাইভেন মেগার এবং অ্যানালগ মেগার। এর স্কেল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এবং একটা হ্যান্ড ড্রাইভেন অস্ত্রচালিত একটা হ্যান্ড ক্র্যাক থাকে। যে রেজিস্ট্যান্স মাপতে হবে সেই রেজিস্ট্যান্স মেগার লাইন এবং 8 টার্মিনালের মধ্যে সংযোগ করে আমরা ঘোরালে পরে মেগার তার কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্সটা শো করবে। মেগারে যদি লো রেজিস্ট্যান্স অর্থাৎ লাগিয়ে আর্থ এবং লাইন টার্মিনালের ভিতর তাহলে ঘোরায়, তাহলে মেগার 0 শো করবে। আর যদি মেগারের 2 টার্মিনাল খোলা রেখে বা হাই রেজিস্ট্যান্স সংযোগ করে যদি ঘোরায়, তাহলে মেগার ইনফিনিটির দিকে যাবে এবং মেগারের পরিমাপ রেজিস্ট্যান্স অনুসারে মেগারটা পাঠ দিবে। মেগারের গঠন সাধারণত একটা কন্ট্রোল কয়েল এবং কন্ট্রোল কয়েল রেজিস্ট্যান্স থাকবে, ডিফ্লেক্টিং কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েল রেজিস্ট্যান্স আছে, পয়েন্টার এবং দাগাঙ্কিত স্কেল, গার্ডিং ম্যাগনেটো ডিসি জেনারেটর, অর্থাৎ এর ভিতরে একটা অ্যানালগ মিটার হলে একটা ডিসি জেনারেটর থাকে, আর যদি ইলেকট্রনিক্স মেগার হয় বা ডিজিটাল মেগার হয় তার ভিতরে একটা ডিসি সোর্স থাকে। স্থায়ী চুম্বক, যা স্থায়ী চুম্বক ক্ষেত্র তৈরি করে, আর একটা হচ্ছে আর্মেচার, যেখানে ডিসি জেনারেটর ভোল্টেজ উৎপন্ন করে, আর হচ্ছে হ্যান্ডেল। এছাড়াও মেগারের 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে লাইন টার্মিনাল, আর্ক টার্মিনাল ও গার্ড টার্মিনাল। যে রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইন টার্মিনাল এবং সাধারণত আর্ক টার্মিনালের ভিতর সংযোগ করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা মেগারের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার মেগারের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে, যে অংশগুলো আমরা একটু পূর্বেই দেখেছি, সেটা হচ্ছে মেগারের যে ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট, এটা মেইন ফিল্ড তৈরি করে এবং মেইন ফিল্ডের ভিতর পরস্পর 90 ডিগ্রিতে একটা কন্ট্রোল কয়েল এবং একটা কারেন্ট কয়েল। এই কন্ট্রোল কয়েল এটা
কারেন্ট কয়েল হচ্ছে এটা ডিফ্লেক্টিং কয়েল। এই কন্ট্রোল কয়েলটা সাথে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত থাকে কারেন্টটাকে লিমিট করার জন্য, কারেন্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স আর দিয়ে দেখানো হয়েছে। আর ডিফ্লেক্টিং কয়েলের সাথে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত থাকে, সেটা রেজিস্ট্যান্স আর ড্যাশ দেখানো হয়েছে। এই ডিফ্লেক্টিং কয়েলের সাথেও রেজিস্ট্যান্সটা সিরিজের সংযোগ থাকে। আর একটা লাইন এবং আর টার্মিনাল বের করা থাকে, যে রেজিস্ট্যান্সটা পরিমাপ করতে হবে বা যে ইকুইপমেন্টটা মেগারের সাহায্যে টেস্ট করতে হবে, সেটা লাইন এবং আর টার্মিনালের মধ্যে সংযোগ করতে হয়। এই একটা অ্যানালগ মিটার মূলত একটা হ্যান্ড ড্রাইভেন, হস্তচালিত হ্যান্ড ড্রাইভেন ডিসি জেনারেটর থেকে সরবরাহ পেয়ে থাকে। এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট ডিসি জেনারেটর বা ম্যাগনেটো জেনারেটর। যখনই আমরা হাতল ঘুরবো তখন আমরা এই আর্মেচারে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। সেই ভোল্টেজের জন্য আমাদের কন্ট্রোল সার্কিট যেহেতু কমপ্লিট থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্স, কন্ট্রোল সার্কিট এবং এটা রেজিস্ট্যান্সের সাথে, কন্ট্রোল সার্কিট রেজিস্ট্যান্সের সাথে আর কন্ট্রোল কয়েলটা একসঙ্গে সরাসরি ডিসি আর্মেচারের সাথে প্যারালালে সংযোগ থাকে। আর ডিফ্লেক্টিং কয়েলটা রেজিস্ট্যান্স আর ড্যাশ হয়ে লাইন টার্মিনাল এবং আর টার্মিনালের মধ্যে সিরিজে সংযোগ থাকে। এখন এই লাইন এবং আর টার্মিনালের মধ্যে যদি কোনো টেস্ট স্পেসিমেন যদি সংযোগ করা না হয়, তাহলে এই লাইন এবং আর টার্মিনালের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে মেগারটা সাধারণত 0 থেকে ইনফিনিটিতে মানে স্কেলে দাঁড়ানো থাকে। নর্মাল অবস্থায় মেগারের স্কেলটা সাধারণত 0 এবং ইনফিনিটির মাঝে কোনো একটা অবস্থানে অবস্থান করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যখন আমরা রেজিস্ট্যান্স না লাগিয়ে, লাইন এবং আর টার্মিনালের ভিতরে রেজিস্ট্যান্স না লাগিয়ে যখন আমরা মেগারটা ঘুরবো, শুধু কন্ট্রোল সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে কন্ট্রোল কয়েলে কারেন্ট প্রবাহিত হয় এবং সেটা ম্যাগনেটিক ফিল্ড, পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটের ভিতর থাকাতে এই কন্ট্রোল কয়েলে একটা টর্ক উৎপন্ন হবে, যা পয়েন্টারটাকে ইনফিনিটিতে শো করবে। এই অবস্থায় ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, ফলে ডিফ্লেক্টিং কয়েলে কোনো টর্ক উৎপন্ন হয় না এবং কন্ট্রোল কয়েলের টর্ক এসে বাধা দিতে পারে না, ফলে পয়েন্টারটা ইনফিনিটিতে শো করে। এখন কন্ট্রোল সার্কিটটা যদি শর্ট করে দেওয়া হয়, ডিফ্লেক্টিং সার্কিটটা অর্থাৎ লাইন এবং আর টার্মিনাল যদি শর্ট করে দেওয়া হয়, এখন ঘোরালে পরে লাইন এবং আর টার্মিনালের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়। ফলে এই ডিফ্লেক্টিং কয়েলে যে টর্ক উৎপন্ন হয়, সেই টর্ক পয়েন্টারটাকে 0 পজিশনে নিয়ে যায়। এই অবস্থায় কন্ট্রোল কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া সত্ত্বেও যে সামান্য পরিমাণ টর্ক উৎপন্ন হয়, যা পয়েন্টারটাকে বাধা দিয়ে ইনফিনিটির দিকে নিতে পারে না, অর্থাৎ 0 শো করে। অর্থাৎ আমরা যদি লাইন এবং আর টার্মিনালের ভিতর দিয়ে লো রেজিস্ট্যান্স অথবা তার দিয়ে শর্ট করে দেই, দিয়ে যদি ঘোরাই, তাহলে মেগারটা 0 শো করবে। এখন মেগারের ভিতর যদি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে, পাশের চিত্রে দেখানো হচ্ছে একটা ইনসুলেশনের উপর একটা আর টার্মিনাল লাগানো হয়েছে আর লাইন টার্মিনাল লাগানো হয়েছে কন্ডাক্টরের সাথে। যদি এখন ঘোরালি পরে কন্ট্রোল কয়েল দিয়েও কারেন্ট প্রবাহিত হবে, আবার ডিফ্লেক্টিং কয়েল দিয়েও কারেন্ট প্রবাহিত হবে। ফলে এই কন্ট্রোল কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েলের কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কন্ট্রোল কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েলে যে টর্ক উৎপন্ন হবে, সেই টর্কের একটা রিজাল্টেন্ট টর্কের জন্য পয়েন্টারটা 0 থেকে ইনফিনিটি ওই রেজিস্ট্যান্সের মান অনুসারে, অর্থাৎ লাইন এবং আর টার্মিনালের ভিতর যে রেজিস্ট্যান্সটা লাগানো হবে, যে কেবলটা লাগানো হয়েছে ইনসুলেশন, সেই মান অনুসারে একটা পাঠ দেবে। এইভাবে একটা মেগার গঠন এবং কার্যপ্রণালী হয়ে থাকে, গঠন এবং কাজ করে। এখানে দেখানো হয়েছে যে একটা মেগার সাধারণত 500 ভোল্ট হলে পরে আমরা নর্মাল 440 ভোল্ট পর্যন্ত ইকুইপমেন্ট গুলো আমরা টেস্ট করতে পারি। সুতরাং একটা মেগার টেস্ট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা, যে ইকুইপমেন্টটা টেস্ট করবো সেটা কত ভোল্টের। আর 1000 থেকে 5000 পর্যন্ত, যেমন 1500, 1500, 2000, 2500, 3000 এরকম বিভিন্ন ভোল্টের মেগার হতে পারে। আমরা আগেই বলেছি যে কন্ট্রোল সার্কিটটা একটা রেজিস্ট্যান্স থাকে কন্ট্রোল সার্কিটের কয়েলের কারেন্টটাকে লিমিট করার জন্য, আর প্রেসার কয়েল এর কারেন্টটাকে লিমিট করার জন্য
একটা রেজিস্ট্যান্স থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগে আমরা বলেছি যে রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে আমাদের ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং মেগারটা ইনফিনিটি শো করবে। আর রেজিস্ট্যান্স যদি স্মল শো করা হয় তাহলে আমাদের ডিফ্লেক্টিং কয়েল দিয়ে এত বেশি কারেন্ট যাবে, ডিফ্লেক্টিং কয়েল দিয়ে এত বেশি কারেন্ট যাবে যে মেগারটা জিরো শো করবে। আর যদি ইন্টারমিডিয়েট কোনো রেজিস্ট্যান্স লাগানো হয় লাইন এবং আর টার্মিনালের মধ্যে, তাহলে লাইন এবং আর টার্মিনালের মধ্যে একটা জিরো থেকে ইনফিনিটির মধ্যে একটা কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স অনুসারে পার দেবে। এই হচ্ছে মেগারের গঠন এবং কার্যপ্রণালী। যে এখানে বলা আছে যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে তার টার্মিনাল দুটি মেগারের লাইন এবং আর টার্মিনালের মধ্যে সংযোগ করতে হবে। মেগার লাইন এবং আর টার্মিনাল ওপেন রেখে হাতল ঘোরালে শুধুমাত্র কন্ট্রোল কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। কন্ট্রোল কয়েলের যে টর্ক উৎপন্ন হয় তার জন্য পয়েন্টার ইনফিনিটি নির্দেশ করে। মেগারের টার্মিনাল দ্বারা শর্ট করে হাতল ঘোরালে কন্ট্রোল কয়েল ও ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে উভয় কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার জন্য লব্ধি টর্কের জন্য পয়েন্টার স্কেলে 0 পাঠ দেয়। কারণ কন্ট্রোল কয়েলের তুলনায় ডিফ্লেক্টিং কয়েলের কারেন্ট এবং টর্ক এত বেশি হয় যে কন্ট্রোল কয়েলের টর্ক 0 হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের যে তিনটে টার্মিনাল থাকে, লাইন টার্মিনাল, আর টার্মিনাল এবং গার্ড টার্মিনাল, আমরা যে রেজিস্ট্যান্স মাপবো সেটা লাইন এবং আর টার্মিনাল মধ্যে সংযোগ করতে হবে। এখন হাতল ঘোরালে এখন বলা হচ্ছে যে লাইন টার্মিনাল কেবলের সাথে, আর টার্মিনাল কেবল ইনসুলেশনের সাথে, আর গার্ড টার্মিনাল শীতের সাথে সংযোগ করতে হবে। গার্ড টার্মিনাল হচ্ছে অনেক সময় স্যাঁতসেঁতে আবহাওয়া, ধুলোবালি ইত্যাদির জন্য আমাদের লাইন এবং আর টার্মিনালের মধ্যে একটা ঘোরালে পরেই কারেন্ট প্রবাহিত হতে পারে, যদিও লাইন এবং আর টার্মিনালের ভিতরে রেজিস্ট্যান্স সংযোগ নাই। এবং সেই ত্রুটি দূর করার জন্য আমরা গার্ড টার্মিনালটা ব্যবহার করে থাকি। মেগারের গার্ডিং এর কাজ, মেগারের লাইন আর টার্মিনালের মধ্যে জলীয় বাষ্প এবং ধুলাবালির কারণে লিকেজ কারেন্ট ডিফ্লেক্টিং কয়েলে প্রবেশ করে পাঠের ত্রুটি দেখায়। মেগারের লাইন টার্মিনালের চতুর্দিকে একটি ধাতব গার্ডিং যা মেগারের নেগেটিভ টার্মিনালের সাথে সরাসরি যুক্ত থাকে। লিকেজ কারেন্ট মেগারের ভিতরে প্রবেশ না করে গার্ডিং হয়ে নেগেটিভ হয়ে জেনারেটরে ফিরে যায়, ফলে মেগারের বিক্ষেপ প্রভাবিত হয় না। এখানে মেগারের সাহায্যে কিভাবে হাই রেজিস্ট্যান্স মাপতে হবে আগে বলা হয়েছে যে লাইন এবং আর টার্মিনাল যে কোনো দুটো কেবল শর্ট করে তার সাথে লাগিয়ে এবং আর্থের সাথে লাগিয়ে দিতে হয়। আর লাইন টার্মিনালটা সাধারণত কন্ডাক্টরের সাথে লাগানো হয়। তাহলে আর টার্মিনালটা আমাদের আর্থের সাথে সংযোগ করে দিতে হবে, দুটো কেবল এর পরিবাহী সংযোগ করে শর্ট করে দিলেও চলবে। ঘুরালে পরে মেগার যে পার্ট দেবে সেটা হাই রেজিস্ট্যান্সটা শো করবে এবং এই হাই রেজিস্ট্যান্সটার মানটা হচ্ছে 100 কিলো ওহমের বেশি। অর্থাৎ একটা মেগার সাধারণত 0.1 মেগা ওহম বা 0.5 মেগা ওহমের কম পরিমাপ করতে পারে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মেগারের সাহায্যে সুইচের পোলারিটি টেস্ট, মেগারের সাহায্যে সুইচের পোলারিটি টেস্ট করতে হলে পরে প্রথমে আমরা যে মেইন সুইচ থাকবে বা সার্কিট ব্রেকার থাকবে, সার্কিট ব্রেকার অফ করে তার উপরে লাইন টার্মিনালের সাথে আমরা মেগারের একটা টার্মিনাল লাগাবো। আর মেগারের আর যে সুইচটার আমরা পোলারিটি টেস্ট করব সুইচ বা ফিউজের, সেই সুইচ বা ফিউজটা অন করে দেব আর যে বাল্বটা বা যে লোডটা থাকবে সেই লোডটা খুলে রাখবো। এখন মেইন সুইচটা বা ডিস্ট্রিবিউশন বোর্ডে যে সার্কিট ব্রেকার আছে সেটা উপরের লাইভ টার্মিনালে আমরা মেগারে একটা টার্মিনাল সংযোগ করব, সংযোগ করে সুইচের টার্মিনালে অপর টার্মিনালটা সংযোগ করব। অর্থাৎ লাইন বা আর টার্মিনাল যে কোনো একটা সুইচের উপর প্রান্তে, আর মেইন সুইচের বা ডিস্ট্রিবিউশন বোর্ডের লাইনের উপর প্রান্তে অবশ্যই মেইন সুইচ বা ডিস্ট্রিবিউশন বোর্ড অফ রেখে আর সুইচের সাথে সংযোগ করলে এখন মেগারটা ঘোরালে মেগার যদি 0 শো করে তাহলে বোঝা যাবে সুইচের পোলারিটি ঠিক আছে, সুইচটা ফেজে সংযুক্ত আছে। আর মেগার যদি 0 শো না করে তাহলে বোঝা যাবে সুইচের পোলারিটি ঠিক নাই। তাহলে আমরা বলছি মেগারের সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট কিভাবে করা যায়। মেইন সুইচ অফ করে মেগার লাইন টার্মিনাল সুইচের উপরে লাইভ টার্মিনালের সাথে সংযোগ করা হয়েছে।
ডিস্ট্রিবিউশন বোর্ডের ফিউজ লাগানো থাকবে, ডিস্ট্রিবিউশন বোর্ডের ফিউজটা লাগানো থাকবে। যে সুইচে পোলারিটি টেস্ট করতে হবে সেটা অন করে মেগারের 8 টার্মিনাল উক্ত সুইচের সাথে সংযোগ করতে হবে। লোড খোলা রাখতে হবে, এই লোডটা খুলে রাখতে হবে। এবার হাতল ঘোরালে মেগারে 0 পার্ট দিবে। যদি 0 পার্ট না দেয় তাহলে বোঝা যাবে যে মেগারটা পোলারিটি সুইচের পোলারিটি ঠিক নেই, সুইচটা নিউট্রালের সংযোগ আছে। মেগারের সাহায্যে আমরা সাধারণত সুইচের পোলারিটি টেস্ট করতে পারি। মেগারের সাহায্যে ওয়ারিং এর দুটি পরিবাহের মধ্যে ইনসুলেশন টেস্ট করতে পারি, পরিবাহ এবং আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারি, মেগারের সাহায্যে কন্টিনিউটি টেস্ট করতে পারি, তারা বিভিন্ন ইকুইপমেন্টের বডি টেস্ট করতে পারি। এইসব মেগারের সাহায্যে আমরা কাজ করতে পারি। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো যে মেগার একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন ইকুইপমেন্টের টেস্ট করার জন্য খুবই প্রয়োজন। সেজন্য মেগারটা আবার পুনরায় আলোচনা করা হচ্ছে। তোমরা ক্লাসটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবে এবং বারবার দেখবে। এবার মেগার সাহায্যে সুইচবার বা ফিউজের পোলারিটি টেস্ট আগেই বলা হয়েছে, সুইচের পোলারিটি টেস্ট দেখানো হয়েছে যে এখানে মেগার ডিস্ট্রিবিউশন বোর্ডের বা মেন সুইচের বা সার্কিট ব্রেকারের লাইনটা অফ করে তার উপরে টার্মিনাল আমরা মেগারে একটা টার্মিনাল লাগাবো আর সুইচ অন্য টার্মিনাল লাগবো। যে পয়েন্টটা থাকবে সে পয়েন্টটা খোলা থাকবে, খোলা থাকলে পরে অর্থাৎ লোডটা খোলা থাকবে। এখন ঘোরালে যে 0 শো করে তাহলে সুইচটা ফেজে আছে, আর যদি 0 শো না করে তাহলে বোঝা যাবে যে এটা নিউট্রালে আছে। এইভাবে মেগার সাহায্যে যদি আমরা দুটো পরিবাহের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে চাই তাহলে মেইন সুইচটা অফ করে দিতে হবে। মেইন সুইচের উপরে 2 টার্মিনালে মেগারের লাইন এবং 8 টার্মিনাল সংযোগ করতে হবে। সংযোগ করে আমরা সমস্ত সুইচগুলো অন করে দেব, সমস্ত সুইচগুলো অন করে দেব আর সমস্ত লোডগুলো অফ করে দেব। এবং ঘোরালে পরে মেগারে যে রেজিস্ট্যান্সটা শো করবে সেটা হচ্ছে আমাদের দুটো তারের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স। এখানে মনে রাখতে হবে সুইচ, মেইন সুইচ অফ, অল সুইচেস অন, এই সুইচগুলো অন করতে হবে। অল কারেন্ট কনজিউমিং ডিভাইসেস ডিসকানেক্টেড, কারেন্ট কনজিউমিং ডিভাইসেস গুলো ডিসকানেক্ট করতে হবে। তাহলে এইভাবে আমরা দুটো পরিবাহের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারি। মেগারের সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট। এখানে মেগারের সাহায্যে একটা মোটরের ভি এবং W1 দুটো টার্মিনালের মধ্যে আমরা মেগারের লাইন এবং 8 টার্মিনাল সংযোগ করেছি। মেগার ঘুরলে মেগার যদি 0 শো করে তাহলে বোঝা যাবে এর কয়েলটা ঠিক আছে, অর্থাৎ কয়েলটার কন্টিনিউটি ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো পয়েন্টের আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। এখন যদি E1 এবং V1 এর মধ্যে যদি কন্টিনিউটি টেস্ট করতে চাই তাহলে আমাদের লাইন এবং 8 টার্মিনাল E1 এবং V1 এর ভিতর সংযোগ করব। আবার যদি মোটরের বডি টেস্ট করতে চাই তাহলে যে কোনো একটা টার্মিনালের সাথে মেগারের একটা টার্মিনাল এবং অন্য টার্মিনালটা আমরা সংযোগ করব মোটরের বডির সাথে। সংযোগ করলে যদি মোটরের বডি যদি থাকে তাহলে ইনফিনিটি বা একটা মেগা ওহমের কমপক্ষে 0.5 মেগা ওহম শো করবে। আর যদি 0 শো করে তাহলে বোঝা যাবে যে এটা মোটরটা বডি হয়ে গেছে। এইভাবে দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে যে আমাদের মোটরটা আর্থিং হয়েছে কিনা, মোটরের কয়েলটা বডি হয়েছে কিনা বা আর্থিং হয়েছে কিনা। W1 এর সাথে মেগারের একটা টার্মিনাল সংযোগ করা হয়েছে এবং অপর টার্মিনালের সাথে আমাদের আর্থ ইলেকট্রোডের সাথে লাগানো হয়েছে বা আর্থিং এর সাথে লাগানো হয়েছে। এখন মেগার ঘুরলে যদি 0 শো করে, এখন মেগারটা ঘুরলে যদি 0 শো করে তাহলে বোঝা যাবে যে মোটরটা আর্থিং হয়ে গেছে অথবা বডি হয়ে গেছে। আর যদি 0 শো না করে, মিনিমাম 0.5 মেগা ওহম থেকে 1 ওহম যদি শো করে তাহলে বোঝা যাবে যে মোটরের ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মেগারের সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট করতে পারি। মেগারের সাহায্যে দুটি পরিবাহের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট আমরা আগে আলোচনা করেছি যে এনার্জি মিটার, মেইন সুইচ অফ, দুটো পরিবাহের মধ্যে মেগারের লাইন এবং 8 টার্মিনাল সংযোগ করে আমরা মেইন যে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড আছে বা সুইচ আছে, সুইচটা আমাদের
অন করে রাখতে হবে, লোডগুলো অফ রাখতে হবে এবং ডিস্ট্রিবিউশন বক্সের যে ফিউজ আছে সেটা আ অন রাখতে হবে। যদি অন রাখি তাহলে অন রাখার পর এখন যদি ঘুরোই তাহলে যে মেগা ওহমের যে রেজিস্ট্যান্সটা শো করবে সেটি হবে আমাদের দুটো পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং এই ইনসুলেশন রেজিস্ট্যান্সটা 0.5 মেগা ওহমের কম হলে চলবে না। তাহলে আমাদের এইগুলো খুব যত্ন সহকারে তোমরা মনে রাখবে যে কিভাবে দুটো পরিবারের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয়। মেইন সুইচ অফ করে মেগের লাইন এবং আউট টার্মিনাল সুইচের উপরে 2 টার্মিনালের মধ্যে সংযোগ করতে হবে। ডিস্ট্রিবিউশন বোর্ডের ফিউজ লাগাতে হবে। যে পয়েন্টের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে তার সুইচ অন করতে হবে। লোড খোলা রাখতে হবে। এখন মেঘের হাতল ঘোরালে যদি 0 শো করে তাহলে বোঝা যাবে যে শর্ট আছে, রেজিস্ট্যান্স ঠিক নাই। আর যদি মিনিমাম 0.5 মেগা ওহম নির্দেশ করে তাহলে দুটো পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে। এবার পরিবাহী এবং আর্থের মধ্যে যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে চাই একইভাবে আমাদের মেইন সুইচ অফ করে দিতে হবে। এই যে দুটো পরিবাহী শর্ট করে তার সাথে মেগারের লাইন টার্মিনাল লাগাতে হবে এবং আর্থ টার্মিনালটা আর্থের সাথে সংযোগ করতে হবে। আর্থ টার্মিনালটা আর্থের সাথে সুইচগুলো অন রাখতে হবে এবং সুইচগুলো অন রাখতে হবে এবং লোডগুলো অল লোড ইন পজিশন, সমস্ত লোডগুলো অন রাখতে হবে। তাহলে এখন ঘোরালে যদি 0.5 মেগা ওহমের কম না হয় রেজিস্ট্যান্স তাহলে বোঝা যাবে লাইন এবং আর্থের মধ্যে রেজিস্ট্যান্সটা ঠিক আছে। আর যদি 0.5 মেগা ওহমের চেয়ে কম হয়ে যায় তাহলে বোঝা যাবে তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে গেছে, তখন তার চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করতে হবে। একইভাবে আমরা পয়েন্ট আকারে দেখানো হয়েছে মেইন সুইচ অফ করে মেগার লাইন বা আর্থ টার্মিনাল সুইচের উপরে যে কোনো টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। মেগার অপর টার্মিনাল আর্থের সাথে সংযোগ করতে হবে। ডিস্ট্রিবিউশন বোর্ডের ফিউজ বা সার্কিট ব্রেকার লাগানো থাকবে। যে পয়েন্টের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে তার সুইচ অন করতে হবে। লোড খোলা রাখতে হবে। এইভাবে আমাদের টেস্টগুলো করতে হবে। সরি, এখানে লোড খোলা না, লোড ক্লোজ রাখতে হবে যদি আমাদের আর্থের রেজিস্ট্যান্স বের করতে হয়। এইভাবে আমরা বিভিন্ন পরিবাহীর মধ্যে কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারবো। পরিবাহী এবং নিউট্রালের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারবো। এইভাবে দেখা হচ্ছে আর এবং ব্লুর মধ্যে, রেড এবং নিউট্রালের মধ্যে, ইয়েলো ব্লুর মধ্যে, ইয়েলো নিউট্রালের মধ্যে, ব্লু নিউট্রালের মধ্যে, এইভাবে বিভিন্নভাবে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো এবং তার পাওয়ার জন্য কোনোভাবেই মিনিমাম 0.5 মেগা ওহমের চাইতে কম না হয়। এইভাবে আমাদের দেখানো হয়েছে যে এটা আগের যেটা মেগারের সাহায্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহী এবং আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, আর এটা কন্ডাক্টর টু আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। কন্ডাক্টর টু আর্থের মধ্যে এটা ইনসুলেশন রেজিস্ট্যান্স, এটা কন্ডাক্টর টু কন্ডাক্টর ইনসুলেশন রেজিস্ট্যান্স। আশা করি তোমরা এগুলো নিজেরা ওয়্যারিং করে বা যে কোনো বাড়িতে বা যে কোনো ইনস্টলেশনে ওয়্যারিং করে এটা তোমরা টেস্ট করতে পারবে। মনে রাখবে পরিবাহী এবং আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স করতে হলে লোড ইন পজিশন দিতে হবে, খুব লোড অন রাখতে হবে। আর পরিবাহী এবং পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করতে হলে লোড খোলা রাখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবং আর্থ টেস্টের সাথে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ সাধারণত একটা অ্যানালগ আর্থ টেস্টারের 4টি টার্মিনাল থাকে, P1, C1, P2, C2। তো সাধারণত P1 এবং C1 শর্ট করে এই টার্মিনাল বের করা হয়। P2 কে পটেনশিয়াল টার্মিনাল হিসাবে চিহ্নিত করে নাম দেওয়া হয়। C2 কে কারেন্ট টার্মিনাল হিসাবে সংযোগ করতে হয়। যখন আর্থ টেস্টারের সাহায্যে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করব তখন আর্থ টেস্টারের আর্থ টার্মিনালটা আর্থ ইলেকট্রোডের সাথে সংযোগ করতে হবে, আর্থ স্পাইকের সাথে। পটেনশিয়াল টার্মিনালটা পটেনশিয়াল স্পাইকের সাথে সংযোগ করতে হবে এবং কারেন্ট টার্মিনালটা কারেন্ট স্পাইকের সাথে সংযোগ করতে হবে। এবং পটেনশিয়াল বা আপ টার্মিনাল সাধারণত 20 থেকে 40 মিটার পর্যন্ত দূরত্ব হয়ে থাকে। এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে সেই আর্থ টার্মিনাল, এটা হচ্ছে আর্থ টার্মিনাল। সেই আর্থ টার্মিনালটা হচ্ছে P1 এবং C1 শর্ট করে, আর একটা পটেনশিয়াল টার্মিনাল মাঝখানে থাকে, আর কারেন্ট টার্মিনাল হচ্ছে শেষে পড়তে হয়। সাধারণত আর্থ টার্মিনালতে পটেনশিয়াল টার্মিনাল 23 মিটার হলে পরে বা 75 ফিট দেখানো হয়েছে, এবং পটেনশিয়াল টার্মিনাল থেকে কারেন্ট টার্মিনালও 75 বা 23 মিটার হয়েছে।
আরেকটা 23 মিটার দূরে দিতে হবে। আরেকটা টার্মিনালে দেখানো হচ্ছে 20 মিটার, গ্রেটার দ্যান 20 মিটার দূরে এটা স্থাপন করতে হবে। এটা হচ্ছে ডিজিটাল আর্টটেস্টার, যেখানে ভিতর ব্যাটারি আছে আর এর ভিতরে একটা হ্যান্ড ড্রাইভের জেনারেটর আছে, হ্যান্ড ড্রাইভের জেনারেটর আছে। এখন এইভাবে আমরা সংযোগ করে প্রথম টার্মিনাল আর্থের সাথে, আর্থ ইলেকট্রোডের সাথে, পটেনশিয়াল স্পাইকের সাথে এবং কারেন্ট স্পাইকের সাথে সংযোগ করে আমরা ঘোরালে পরে মেগারের টার্মিনালে যে রেজিস্ট্যান্স আসবে সেটা অ্যানালগ হলে পরে সেটা আমরা হিসাব করে কত ওহম যাচ্ছে সেটা আমরা টেস্ট করব, সেটা পরিমাপ করব এবং রেকর্ড করব। আর এখানে ডিজিটাল হলে পরে এখানে ব্যাটারি চালিত বা ইলেকট্রনিক্স যদি আর্থেস্টার হয় তাহলে ব্যাটারি চালিত সরাসরি রেজিস্ট্যান্স শো করে। এখানে দেখা যাচ্ছে 10.17 ওহম। এইভাবে আমরা আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করার সময় তোমাদের এই চারটা মনে রাখা দরকার যে বড় পাওয়ার স্টেশন বা বড় সাবস্টেশন হচ্ছে 0.1 ওহম থেকে 0.5 ওহম হলে পরেই চলবে। আমাদের সেই টেস্টের মান টেস্টের মান মধ্যম পাওয়ার স্টেশনে 0.5 ওহম থেকে 1 ওহম, ছোট পাওয়ার স্টেশন বা ছোট সাবস্টেশন হচ্ছে 1 ওহম থেকে 2 ওহম, আর সাধারণ হাউস ওয়ারিং হচ্ছে 5 ওহম, আর পাহাড়ি এলাকা হাউস ওয়ারিং হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স থাকবে। এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার মাটি, যেমন বগি গ্রাউন্ড, অ্যাডোব ক্লে, সিল্ট অ্যান্ড স্যান্ডি মানে বালুযুক্ত, স্যান্ড এবং স্যান্ডি গ্রাউন্ড, পিট মানে পিট, কয়লা টয়লা এগুলো থাকে, গ্রাভেল চুনা পাথর টাথর এগুলো থাকে, তার রেজিস্ট্যান্স বিভিন্ন মানের হয়ে থাকে। ওটা চার্ট দেখানো হয়েছে, তোমরা এই চারটা সবসময় মনে রাখবে বিভিন্ন জায়গায় টেস্ট করার সময়। আমাদের এই যে বড় পাওয়ার স্টেশন, মধ্যম পাওয়ার স্টেশন, সাবস্টেশন, ছোট পাওয়ার স্টেশন, সাবস্টেশন, সাধারণ হাউস ওয়ারিং, পাহাড়ি এলাকা, এই সমস্ত জায়গায় রেজিস্ট্যান্স গুলো আমাদের জানা দরকার। স্থান ভেদে এবং মাটি ভিজার উপর ভিত্তি করে একটু কম বেশি মান হতে পারে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দ্বিতীয় পর্যায়ে আসি যে কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ আমরা বলছি। আমরা আগেই জানি যে কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে একটা লো রেঞ্জের অ্যামিটার দিয়ে বেশি পরিমাণ কারেন্ট পরিমাপ করার জন্য যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে কারেন্ট ট্রান্সফরমার বলে। আর যে ট্রান্সফরমার একটা কম রেঞ্জের ভোল্টমিটার দিয়ে বেশি ভোল্টেজ পরিমাপ করা হয় সেখানে বলা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার পটেনশিয়াল ট্রান্সফরমারের সমন্বয়, অর্থাৎ যে ট্রান্সফরমারের সাহায্যে আমরা ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করতে পারি, অর্থাৎ স্বল্প মানের অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার দিয়ে স্বল্প রেঞ্জের বেশি পরিমাণ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ইত্যাদি পরিমাপ করতে পারি, সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমারকে সংক্ষেপে সিটি আর পটেনশিয়াল ট্রান্সফরমারকে সংক্ষেপে পিটি বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কারেন্ট ট্রান্সফরমারে প্রাইমারিতে প্যাচ সংখ্যা কম থাকে, সেকেন্ডারিতে অনেক বেশি প্যাচ থাকে, ফলে সেকেন্ডারি কারেন্ট খুব কমে যায় এবং প্রাইমারির সাথে লোড সংযোগ থাকে। যখনই আমরা সরবরাহ দেব, প্রাইমারিতে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে ট্রান্সফরমার অ্যাকশনে সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হয় এবং যেহেতু সেকেন্ডারিতে কারেন্ট খুব কম থাকে, তাহলে সেই কম মানের একটা অ্যামিটার দিয়ে আমরা বেশি পরিমাণ কম মানের একটা অ্যামিটার দিয়ে কারেন্ট মাপে সেটাকে এইসিটি রেশিও দিয়ে গুণ করলে পরে আমরা প্রাইমারি বা লোড কারেন্ট পেতে পারি। ঠিক একটা বার টাইপ কারেন্ট ট্রান্সফরমার দেখা যাচ্ছে, ভিতরে যে পরিবাহীটা দেখানো হচ্ছে এই পরিবাহীটা হচ্ছে প্রাইমারি শেপ কাজ করবে, সেকেন্ডারি কয়েলে যে পেঁচানো আছে, সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ারের একটা মিটার লাগানো হয়েছে এবং প্রাইমারিতে 300 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে এই এই সিটিটা রেশিও যদি 60 হয় তাহলে এই 5 রে 300 দিয়ে গুণ করলে সেকেন্ডারি অ্যামিটার যদি 5 অ্যাম্পিয়ার রিড করে তাহলে সেকেন্ডারি অ্যামিটার রিডিং কে 5 কে 60 দিয়ে গুণ করলে পরে প্রাইমারি কারেন্টটা পাওয়া যাবে, অর্থাৎ 300 অ্যাম্পিয়ার। এরকম আমরা এই কারেন্ট ট্রান্সফরমারের একটা তাহলে হলো টাইপ কারেন্ট ট্রান্সফরমার দেখানো হচ্ছে, যার সাধারণত প্রাইমারি থাকে না। আমরা বাস্তবে তারের প্যাচ দিয়ে আমরা এইগুলো কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি হিসেবে ব্যবহার করি। প্রথম ট্রান্সফরমারটা একটা তার নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ একটা প্যাচ দেখানো হচ্ছে, এখানে রেশিও হচ্ছে 300/5। এখানে দুটো প্যাচ প্রাইমারিতে দেওয়া হয়েছে, তাহলে 150/5।
3টে প্যাচ দেওয়া হয়েছে, তাহলে 100/5 অর্থাৎ 3টে প্যাচ দিলে পরে আমরা রেশিও হচ্ছে হবে এখানে 20 দিয়ে আমরা সেকেন্ডারিতে যে অ্যামিটার লাগানো হবে এই যে এই 2 টার্মিনালের মধ্যে, সে সেকেন্ডারি অ্যামিটারকে এখানে 20 দিয়ে গুণ করব। আর যদি দ্বিতীয়টা বলি দুটো প্যাচ দেই তাহলে আমরা রেশিও হচ্ছে 30, তাহলে সেকেন্ডারি 2 টার্মিনালের ভিতর যে অ্যামিটার লাগানো থাকবে সেই অ্যামিটার রিডিংকে আমরা যদি 30 দিয়ে গুণ করি তাহলে প্রাইমারি কারেন্ট অর্থাৎ লোড কারেন্ট পাওয়া যাবে। আর এখানে 300/5 অর্থাৎ রেশিও হচ্ছে 60 এবং প্রাইমারি কারেন্ট যা আসবে প্রাইমারি মানে এই পরিবাহীর ভিতর দিয়ে সেকেন্ডারি যে কারেন্ট যা আসবে সেকেন্ডারিতে যে অ্যামিটার লাগানো থাকবে সেই অ্যামিটার যে রিডিং সেই রিডিংকে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে প্রাইমারি কারেন্ট পাওয়া যাবে। এইভাবে আমরা সিরিজ সাহায্যে কারেন্ট মাপতে পারি। এভাবে একটা সিটি যে প্রাইমারি সেকেন্ডারি দেখানো হচ্ছে, সেকেন্ডারিতে আমাদের একটা মিটার দেখানো হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। এখন এই রেশিও দিয়ে 100 টার্নস রেশিও দিয়ে গুণ করলে 100 গুণ 10 অর্থাৎ 1000। 100 গুণ 1000 টার্ন হচ্ছে 1000 তাহলে 10,000। তাহলে 10,000 অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রাইমারিতে আসছে। অর্থাৎ সেকেন্ডারিতে শুধু 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেপে প্রাইমারিতে 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। ঠিক এখানে একটা সাবস্টেশন টাইপ সিটি দেখানো হয়েছে যার এটা হচ্ছে প্রাইমারি দুটো টার্মিনাল, এখানে প্রাইমারি তার সংযুক্ত থাকে যে লাইনে কারেন্ট মাপবো, আর এই বক্সের ভিতর আমাদের যে সেকেন্ডারি থাকে সেই সেকেন্ডারির সাথে অ্যামিটার সংযুক্ত থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের দেখানো হচ্ছে যে আমাদের একটা সিটির হচ্ছে লোড কারেন্ট IL = NIS। আইএল হচ্ছে লোড কারেন্ট অর্থাৎ এই যে কারেন্টটা এই লাইন কারেন্ট বা লোড কারেন্ট। এন হচ্ছে এর নমিনাল রেশিও আর আইএস হচ্ছে সেকেন্ডারি কারেন্ট অ্যাম্পিয়ার। অর্থাৎ একটা সিটি যদি 150/5 অ্যাম্পিয়ার হয় এবং সেকেন্ডারি রিডিং যদি 5 হয় তাহলে আমাদের রেশিও হচ্ছে 150/5 হচ্ছে 30 আর L = NIS অর্থাৎ 30 ইন্টু IS সেকেন্ডারি রিডিং 5 অ্যাম্পিয়ার অর্থাৎ 5 × 30 অর্থাৎ 150 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রায় সেকেন্ডারিতে শুধু 5 অ্যাম্পিয়ারের একটা মিটার লাগাইয়ে আমরা প্রাইমারিতে 150 অ্যাম্পিয়ার কারেন্ট সেটা জানতে পারবো। এরকম সিটির কয়েকটা রেশিও দেখানো হয়েছে। জেনারেটর পাওয়ার স্টেশন সিটির রেশিও হচ্ছে 15/5, 30/5, 75/5 এরকম কেভিএ রেটিং অনুসারে আমাদের বিভিন্ন সিটি রেশিও দেওয়া আছে। 450 কেভিএ একটা সিটি 450 কেভিএ যদি একটা জেনারেটর হয় সেখানে 650/5 এরকম 750/5 আরো যদি রেটিং বেশি হয় এইভাবে সিটি রেশিওটা নির্ণয় করে। আর এইগুলো হচ্ছে সিটির ক্লাস অর্থাৎ এর অ্যাকুরেসি নির্ধারণ করে। সিটির রেশিও এরর কত, ফেজ অ্যাঙ্গেল এরর কত, কতটুকু সঠিক পাঠ দেয় সেটা এই যে C10, C20, C50, C100 যত এর বেশি হয় C120 বেশি হয় তত এর অ্যাকুরেসি ভালো হয়। এবার পটেনশিয়াল ট্রান্সফর্মারও তাই। পটেনশিয়াল ট্রান্সফর্মার হচ্ছে প্রাইমারি তে আমাদের প্যাচ সংখ্যা কম থাকে বেশি থাকে আর সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা কম থাকে। এটা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করা হয়। সেকেন্ডারিটা লো রেঞ্জের ভোল্টমিটার সংযোগ থাকে, লো রেঞ্জের ভোল্টমিটার সংযোগ থাকে। তখন আমরা সাপ্লাই দেব, ট্রান্সফর্মার অ্যাকশনে প্রাইমারি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং ট্রান্সফর্মার অ্যাকশনে সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হবে। সেই ভোল্টেজ অনুসারে সেকেন্ডারি পাঠ দেবে, সেকেন্ডারি কারেন্ট সেকেন্ডারি ভোল্টেজ পাঠ দেবে। এখন এসিটি রেশিও দিয়ে গুণ করলে পরেই আমরা প্রাইমারি ভোল্টেজটা পেতে পারি। এখানে দেখানো হচ্ছে যে একটা সিটি প্রাইমারি, এটা সেকেন্ডারি ভোল্টমিটার লাগানো আছে, সেখানে আর্থিং আছে, সাবস্টেশন বা পাওয়ার স্টেশন টাইপ সিটি। এখানে দেখানো হচ্ছে এসবি টার্মিনাল আর এই ট্যাঙ্কের মধ্যে হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল। সেকেন্ডারি টার্মিনালের সাথে ভোল্টমিটার লাগানো থাকে আর এসবি টার্মিনালটা লাইনের সাথে প্যারালাল থাকে। এখানে দুটো টার্মিনাল থাকে এসবি টার্মিনালে, কিন্তু এখানে একটা দেখানো হচ্ছে, একটা দেখা যাচ্ছে আর কি, সাইড থেকে চিত্র হচ্ছে একটা দেখানো যাচ্ছে। একটা পোস্ট সেগমেন্ট ইনসুলেশন যেটা হাই ভোল্টেজে কাজ করে, পোস্ট সেগমেন্ট ইনসুলেটর। তাহলে সাপ্লাইয়ের সাথে প্রাইমারিটা প্যারালালে সংযোগ করতে হবে, সেকেন্ডারির সাথে ভোল্টমিটার হবে। এই ভোল্টমিটার রিডিংটাকে রেশিও দিয়ে গুণ করলেই আমাদের প্রাইমারি ভোল্টেজটা পাওয়া যাবে। 115 ভোল্টের একটা ভোল্টমিটার দিয়ে এখানে দেখানো হচ্ছে 46,000 ভোল্ট 4,600 ভোল্ট পরিমাপ করা যাবে। এরকম আমাদের বিভিন্ন ধরনের সিটি আছে, যেমন দেখা যাচ্ছে 300 কেভি সিটি,
145 কেভি সিটি, 72.5 কেভি সিটি, বিভিন্ন ভোল্টেজ পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের 300 কেভি পিটি, 175 কেভি পিটি এবং 72.5 কেভি পিটি, বিভিন্ন পিটির বিভিন্ন ধরনের ভোল্টেজ রেশিও দেওয়া থাকে, ভোল্টেজ দেওয়া থাকে এবং পিটির প্রাইমারিটা অবশ্যই প্যারালালে সংযোগ করতে হবে আর সেকেন্ডারিটা ভোল্টমিটারের সাথে সংযোগ করতে হবে। সেকেন্ডারি রিডিংটাকে রেশিও দিয়ে গুণ করলে প্রাইমারি ভোল্টেজটা পাওয়া যাবে। তাই এখানে দেখানো হচ্ছে যে একটা পিটি রেশিও হচ্ছে 1000/110, তাহলে রেশিও হচ্ছে 1000/110 তাহলে রেশিওটা দ্বারা হচ্ছে 100, অর্থাৎ প্রাইমারিতে 110টি প্যাচ, সেকেন্ডারিতে 11,000টি প্যাচ থাকলে প্রাইমারিতে 110টি প্যাচ আছে। সেই 110টি প্যাচ দিয়ে ভাগ করলে 100 হবে রেশিও। এখন যদি এই ভোল্টমিটারটা রিডিং যদি 100 ভোল্ট হয়, 110 ভোল্ট হয়, ভোল্টমিটার রিডিংটা যদি 110 ভোল্ট হয়, তাহলে 110 ভোল্টকে এই রেশিও 100 দিয়ে গুণ করলে পরে আমরা ভোল্টেজ পাবো 11,000 ভোল্টেজ, অর্থাৎ 11 কেভি। অর্থাৎ সেকেন্ডারিতে 110 ভোল্টের একটা ভোল্টমিটার লাগিয়ে 110 ভোল্ট পরিমাপ করে সেটাকে রেশিও দিয়ে গুণ করে প্রাইমারিতে 11 কেভি বা তার চাইতে আরো বেশি ভোল্টেজ যদি থাকে সেটা পরিমাপ করা যাবে। এখানে দেখানো হচ্ছে যে পিটির প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ আছে রেশিও। পিটির একটা রেশিও দেখা যাচ্ছে 2400/110 20, 4200/120, 2400/120 4200/120 ইজ ইকুয়াল টু 35, 4800/120 ইজ ইকুয়াল টু 40, 7200/120 ইজ ইকুয়াল টু 60। এইভাবে পিটির বিভিন্ন রেশিও আছে। তাহলে আমরা যে পিটিটা ব্যবহার করব সেই পিটিটা ভোল্টেজ অনুসারে আমরা পিটিটা ব্যবহার করব এবং সেই পিটির সেকেন্ডারিতে যে ভোল্টমিটার লাগানো থাকে, যদি প্রথম পিটিটা ব্যবহার করা হয় তাহলে সেকেন্ডারি ভোল্টমিটার রিডিংকে 20 দ্বারা গুণ করব। যদি লাস্টের পিটিটা লাগানো থাকে 14,400/120, তাহলে আমরা 120 দিয়ে গুণ করব। এইভাবে সিটি রেশিও এবং পিটি রেশিও দিয়ে গুণ করে আমরা সিটি এবং পিটির সাহায্যে বেশি কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করতে পারি। কারেন্ট ট্রান্সফরমার সেকেন্ডারি ওপেন রাখার কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি ওপেন রাখার প্রয়োজনীয়তা, ওপেন রাখার প্রতিক্রিয়া। আমরা জানি যে কারেন্ট ট্রান্সফরমার প্রাইমারিতে পেজ সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারিতে পেজ সংখ্যা অনেক বেশি থাকে। সেকেন্ডারি যদি ওপেন থাকে তাহলে সেকেন্ডারিতে কারেন্ট প্রবাহিত না হয়, সেকেন্ডারিতে কোনো অ্যাম্পিয়ার টার্ন উৎপন্ন হয় না, অর্থাৎ ম্যাগনেটোমোটিভ ফোর্স উৎপন্ন হয় না। অথচ প্রাইমারিতে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে প্রাইমারিতে পূর্ণ মাত্রায় অ্যাম্পিয়ার টার্ন বা ম্যাগনেটিক মোটিভ ফোর্স উৎপন্ন হয়। তার জন্য সেকেন্ডারি তে পূর্ণমাত্রা ফ্লাশ ডেন্সিটি বা ফ্লাশ উৎপন্ন হয় এবং সেকেন্ডারিতে অত্যন্ত বেশি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয়, যা আমাদের কর্তন করার ফলে অত্যন্ত বেশি ভোল্টেজ উৎপন্ন হয় ফ্লাশটা, যা অপারেটর এত উচ্চ ভোল্টেজ উৎপন্ন হয় যে অপারেটর এবং ইনসুলেশনের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অপারেটরের জন্য বিপজ্জনক। তাই বলা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি খোলা থাক আর শর্ট থাক, প্রাইমারি দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, ফলে প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন উৎপন্ন হচ্ছে আইপি ইন্টু এনপি। সেকেন্ডারি খোলা অবস্থায় সেকেন্ডারি দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়, সেকেন্ডারি কোনো ব্যাক অ্যাম্পিয়ার টার্ন উৎপন্ন হয় না, ফলে প্রাইমারি অ্যাম্পিয়ার টার্নকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা সেকেন্ডারি নেই। ফলে প্রাইমারিতে যে অ্যাম্পিয়ার টার্ন উৎপন্ন হয় তা পূর্ণমাত্রা সেকেন্ডারিকে কাট করে অত্যন্ত বেশি ভোল্টেজ উৎপন্ন হয়, যা অপারেটর এবং ইনসুলেশনের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সেকেন্ডারিটা আমরা সবসময় একটা অ্যামিটার দিয়ে শর্ট করব অথবা একটা কানেক্টিং সুইচ দ্বারা শর্ট করব এবং আর্থিং করে রাখবো। সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন দ্বারা বা অন্য উপায়ে শর্ট করা থাকলে, সেকেন্ডারিতে অ্যামিটার দ্বারা বা অন্য উপায়ে শর্ট করা থাকলে এনএসআইএস প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন কমিয়ে দেয়, ফলে সেকেন্ডারিতে স্বাভাবিক ভোল্টেজ উৎপন্ন হয়, যা কয়েল ও কোরের ইনসুলেশনের ক্ষতিকর নয় এবং অপারেটরের জন্য বিপজ্জনক নয়। এখানে দেখানো হয়েছে যে সেকেন্ডারিতে অ্যামিটার লাগানো হয়েছে, অ্যামিটারে যদি বাই চান্স ডিসকানেকশন হয়ে যায় তাহলে আমাদের এই যে সুইচ থাকে, সুইচের মাধ্যমে শর্ট হয়। আবার এখানে গ্রাউন্ড করা থাকে, গ্রাউন্ডের মাধ্যমে যাতে একটা কারেন্ট প্রবাহিত হয়ে সেকেন্ডারি ব্যাক অ্যাম্পিয়ার টার্ন উৎপন্ন হয়।
শুধু তাই নয়, একটা পয়েন্টে আর্থিং করা হয় না, অনেক সময় সিটি সেকেন্ডারি দুটো পয়েন্ট থেকেও আর্থিং করা হয়। এবার ক্লিপ অন মিটার মূলত একটি স্প্লিট কোরের একটি অংশ। ক্লিপ অন মিটার মূলত একটা সিটি যেটার প্রাইমারি থাকে না। এই ক্লিপ অন মিটার প্রাইমারিটা আমরা একটা যে পরিবাহীটা আছে সেই পরিবাহীটা আমাদের ক্লিপ অন মিটারের সাহায্যে ঘিরে ধরে বা গ্রাফস করে আমরা প্রাইমারি হিসাবে ব্যবহার করি এবং সেই প্রাইমারি দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে সেকেন্ডারিতে যে ভোল্টেজ উৎপন্ন হয়, ফলে সেকেন্ডারিতে আমাদের যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টটা রিড করে এবং ক্লিপ অন মিটারটা সেটা পাঠ দেয়। এখানে একটা ক্লিপ অন মিটারের চিত্র দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা হিঞ্জ কোড, ট্রান্সফরমার ক্লাম্পস, আর এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্রিগার সুইচ, এটা হচ্ছে ফাংশন রোটারি সুইচ, তারপরে পাওয়ার সুইচ, ব্যাকলাইট, তারপরে এলসিডি ডিসপ্লে। আমার দেখানো হচ্ছে একটি স্প্লিট কোরের একটি অংশে সেকেন্ডারি ওয়াইন্ডিং জড়ানো থাকে। এই যে স্প্লিট কোর এখান থেকে ফাঁকা হয়ে যায়, এই যে এখান থেকে স্প্লিট কোর, এর সেকেন্ডারি জড়ানো থাকে। সেকেন্ডারির সাথে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট থাকে। সেকেন্ডারির সাথে একটা রেকটিফাইং সার্কিট থাকে। রেকটিফায়ারের আউটপুটে একটি ডিসি মিলিঅ্যামিটার সংযুক্ত থাকে। এর আউটপুটে সাধারণত একটা মিলিঅ্যামিটার সংযুক্ত থাকে, যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন সার্কিট মিলিঅ্যামিটার সংযুক্ত থাকে, এটা দেখানো হয় নাই থাকে। বিভিন্ন কারেন্ট পরিমাপের জন্য পরিবর্তনশীল ইউনিভার্সাল শান্ট যুক্ত করা হয়। কারেন্ট যদি একাধিক কারেন্ট হয় তাহলে আমাদের ইউনিভার্সাল বিভিন্ন মানের শান্ট যুক্ত করা হয়। শান্টের মান যদি কম হয় তাহলে কারেন্ট বেশি পরিমাপ করে, শান্টের মান যদি বেশি হয় তাহলে কারেন্ট কম পরিমাপ করবে। বিভিন্ন ভোল্টেজ পরিমাপের জন্য অনেক সময় এটা মাল্টিপ্লায়ারও ব্যবহার করা থাকে। একটি রেঞ্জ সিলেক্টর সুইচ থাকে। মিটারটি সরাসরি লোড সার্কিট নির্দেশ করার জন্য আরো আনুষঙ্গিক যেমন মাল্টিপ্লাইং সার্কিট থাকে। এখানে দেখানো হচ্ছে যে একটা স্প্লিট কোর, এই যে এই ট্রিগার সুইচটা চাপ দিলে স্প্লিট কোরটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে পরে তারপরে তার ভিতরে এই পরিবাহীটা নিয়ে নেওয়া হয়, পরিবাহীটা কোরের ভিতর নিয়ে নেওয়া হয়। পরিবাহী দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে যে ম্যাগনেটিক ফিল্ড হয় তার জন্য সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হয়। সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হলে যে কারেন্ট টাকে ভোল্টেজে কনভার্সন করে, তাহলে রেকটিফায়ার সার্কিট থাকে এবং আরো আনুষঙ্গিক মিটার থাকে। এই যে এখানে সেই মিটারটা আনুষঙ্গিক ডিজিটাল কনভার্সনের জন্য আবার এডিসি থাকে, এর মাধ্যমে আমাদের সেকেন্ডারিতে এই মিটারটা পাঠ করে। অবশ্যই প্রাইমারিতে যে কারেন্ট থাকে এর রেশিও দ্বারা গুণ করে নিয়ে তারপরে এই ডিসপ্লেতে শো করে এই ক্লিপ অন মিটারে। ক্লিপ অন মিটারে আলাদাভাবে রেশিও দ্বারা গুণ করার দরকার নেই। এরকম একটা ক্লিপ অন মিটার দেখানো হচ্ছে। এখানে ক্লিপ অন মিটার সাহায্যে মাপতেছি। দুটো তার একই সাথে দিয়ে মাপা যাবে না, তাহলে দুটো তারের ভিতর দিয়ে কারেন্ট ভিন্ন দিকে যাওয়াতে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল হয়ে যায়, ফলে মিটারটা কোনো কাজ করে না। এটা একটা পরিবাহীর সাহায্যে এটা পরিমাপ করতে হবে, অবশ্যই ডিসি পরিমাপ করা যাবে না। এটা একটা অ্যানালগ ক্লাম্প অন মিটার দেখানো হয়েছে। এই যে হিঞ্জ কোর চাপ দিলে পরে এখানে ফাঁকা হয়ে যায়, তখন এর ভিতর পরিবাহীটা গ্রাফস করে নেওয়া হয় বা পরিবাহীটা এর আওতাভুক্ত নিয়ে যাওয়া হয় ম্যাগনেটিক ফিল্ডের। স্প্লিট কোরের সাথে একটি ট্রিগার সুইচ থাকে। একটি চাপ দিলে কোরটি দুভাগে বিভক্ত হয়। যে পরিবাহীর কারেন্ট মাপতে হবে সেটি বিভক্ত স্থান দিয়ে কোরের মধ্যে ঢুকিয়ে ট্রিগারিং সুইচ ছেড়ে দিলে স্প্লিট কোর ক্লোজ হয়ে যাবে, মিটার লোড কারেন্ট নির্দেশ করে। ক্লিপ অন মিটার ব্যবহার পাওয়ার স্টেশন এবং সাবস্টেশনে অধিক কারেন্ট পরিমাপের জন্য ক্লিপ অন মিটার ব্যবহার করা হয়। প্রকৌশলী ও টেকনিশিয়ানগণ ডিস্ট্রিবিউশন লাইনের কারেন্ট পরিমাপের জন্য এটি ব্যবহার করে থাকে। এর মধ্যে মাল্টিরেঞ্জ ভোল্টমিটার ব্যবহার করেও উচ্চ ভোল্টেজ পরিমাপ করা হয়। উন্নত ভার্সনের ক্লিপ অন মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। উন্নত ভার্সনের ক্লিপ অন মিটার দ্বারা ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি পরিমাপ করা হয়। এখন এই ক্লিপ অন মিটার সিটি এবং পিটি কিভাবে ওয়াটমিটার সাথে সংযোগ করা হয় দেখানো হয়েছে। যে সিটির প্রাইমারিটা যে লোড থাকবে লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়, আর সেকেন্ডারিটা আমাদের একটা অ্যামিটার হয়ে ওয়াটমিটারের সিসির সাথে সংযোগ করা হয়। নীল কালারের যে কয়েল দেখানো হয়েছে এবং এর সেকেন্ডারিটা একটা পয়েন্ট থেকে আর্থ করা হবে, এটাই বলা হয়েছে। ঠিক পিটির প্রাইমারিটা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করা হয়, সেকেন্ডারিটা একটা ভোল্টমিটারের সাথে সংযোগ করে পিটির সাথে পিসির সাথে প্যারালালে সংযোগ করা হয়। এইভাবে করলে আমরা এই ওয়াটমিটারটা রেঞ্জ এক্সটেনশন করতে পারি।
ঠিক থ্রি ফেজ সার্কিটে কিভাবে সিটিপিটি সংযোগ করা হয়, একটা থ্রি ফেজ লোড মোটর হোক আর থ্রি ফেজ লোড হোক, এখানে সংযোগ দেখানো হয়েছে। তিনটা লাইন 1 2 3, প্রথম লাইনের সাথে সিটির একটা সিটি আর তৃতীয় লাইনের সাথে একটা সিটি ব্যবহার করছে, সিটি ব্যবহার করা আছে। প্রথম লাইন সিরিজে সংযোগ করে লোডের লাইনে একটা লাইন লোডে চলে যাবে, সিটির সেকেন্ডারিটা অ্যামিটার হয়ে ওয়াটমিটার সিসির সাথে সংযোগ করা হবে। ঠিক পিটিটা 1 নম্বর লাইন এবং 3 নম্বর লাইনের সাথে প্যারালালে সংযোগ করে পিটির সেকেন্ডারিটা একটা ভোল্টমিটার হয়ে পিসির সাথে সংযোগ করতে হবে। এই যে ওয়াটমিটার তাহলে ওয়াটমিটারের সাথে সংযোগ করা হয়ে গেল। এইভাবে দ্বিতীয় ওয়াটমিটারও অন্য একটা লাইনের সাথে সিরিজে সংযোগ করে লোডের সাথে চলে যাবে এবং সিটির সেকেন্ডারিটা অ্যামিটার হয়ে ওয়াটমিটার 2 এর সিসির সাথে সংযোগ করা হয়। দ্বিতীয় পিটির সেকেন্ডারিটা ওয়াটমিটার 2 এর পিসির সাথে সংযোগ করা হয়। আর প্রাইমারিটা যে লাইনের সাথে সিটির প্রাইমারি সংযোগ থাকে অন্য লাইনের মধ্যে ওই পিটির প্রাইমারি কয়েল দুটো সংযোগ করা, এইভাবে সিটি এবং পিটি সংযোগ করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূল্যায়ন, কারেন্ট ট্রান্সফারের রেশিও কি তোমরা এটা ভালো করে পড়বে। এর আগে পড়ানো হয়েছে। সিটির নমিনাল রেশিও এবং প্রকৃত কারেন্ট রেশিও এর পার্থক্যকে সিটি রেশিও বলে। তো নমিনাল রেশিও যদি n হয় আর প্রকৃত রেশিও যদি r হয় তাহলে n মাইনাস re is equal to minus IE by IS. I হচ্ছে এক্সাইটিং কারেন্ট, I হচ্ছে সেকেন্ডারি। কারেন্ট ট্রান্সফার ফেজ কোণ ত্রুটির সূত্রটা হচ্ছে থিটা is equal to IM cos del minus I sin del by NIS। সেটা যদি রেডিয়ানে ডিগ্রিতে নেওয়া হয়, এটা হচ্ছে রেডিয়ানে থাকে, তাহলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ। আর এক্সাইটিং কারেন্ট এবং সাইন ডেলের মান খুব কম বলে কস ডেলের মান 1 হয়, এই জন্য IM বাই NIS I 180 ডিগ্রি বাই পাই। এক্সাইটিং কারেন্ট I সাইন ডেল এবং কস ডেল এটা কম হয়। সেটি সেকেন্ডারি শব্দ আর্ট করা হয় কেন? এটা মূলত অপারেটর এবং ইনসুলেশনের জন্য ক্ষতিকর হয়, এবং সেকেন্ডারি যে আর্ট করা হয় তাহলে অপারেটর এবং ইনসুলেশনের জন্য ক্ষতিকর হয় না। কিলোপন মিটারের ব্যবহার উল্লেখ করো। এটা পাওয়ার স্টেশন এবং সাবস্টেশনে অধিক কারেন্ট পরিমাপের জন্য কিলোপন মিটার ব্যবহার করা হয়। প্রকৌশলী এবং টেকনিশিয়ান ডিস্ট্রিবিউশন লাইনে কারেন্ট পরিমাপের জন্য এটি ব্যবহার করে। এর মধ্যে মাল্টিরেঞ্জ ভোল্টমিটার ব্যবহার করে উচ্চ ভোল্টেজ পরিমাপ করা হয়। উন্নত ভার্সনের কিলোপন মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। উন্নত ভার্সনের কিলোপন মিটার দ্বারা ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি ইত্যাদিও পরিমাপ করা হয়। মেগার কি কি কাজে ব্যবহৃত হয়? মেগার সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করা হয়। মেঘের সাহায্যে ওয়াইরিং এর দুটির মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা হয়। মেঘের সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট করা হয়। মেঘের লাইন ও আর্ট টার্মিনাল শর্ট করে টেস্ট করলে কত পার্ট পাওয়া যাবে? 0 পার্ট পাওয়া যাবে। মেগারের টার্মিনাল গুলো কি কি? একটা লাইন টার্মিনাল, একটা আর্ট টার্মিনাল, একটা গার্ড টার্মিনাল। লাইন টার্মিনাল হচ্ছে কেবলের পরিবাহীর সাথে, আর্ট টার্মিনাল হচ্ছে ইনসুলেশন সাথে, আর গার্ড টার্মিনাল হচ্ছে শীতের সাথে সংযুক্ততা। পরিমাপ রোধ মেগার সাথে কিভাবে সংযোগ করতে হয়? সিরিজে সংযোগ করতে হয় বা ডিফ্লেক্টিং কয়েলের সাথে সিরিজে সংযোগ করতে হয়। মেগার কয় প্রকার সাধারণত? মেগার সাধারণত 2 প্রকার, অ্যানালগ মিটার আর ডিজিটাল মেগা। অ্যানালগ মেগা, ডিজিটাল মেগা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। মেগারের গঠন, কার্যপ্রণালী, আর্ট টেস্টারের সাহায্যে আর্ট রেজিস্ট্যান্স পরিমাপ, মেগার সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ, এক ফেজ ওয়াটমিটারের সাথে সিটি ও পিটির সংযোগ দেখাও, চালু অবস্থায় সিটি ও সেকেন্ডারি ওপেন হলে কি ঘটবে, কিলোপন মিটারের সার্কিট অঙ্কন করো, 3 ফেজ ওয়াটমিটারের সাহায্যে সিটি পিটির সংযোগ দেখা। এগুলো সবগুলোই আলোচনা করা হয়েছে। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এই মহা করোনাকালীন সময়ে তোমরা সব সাবধানে থাকবে, সতর্ক থাকবে, মাস্ক পরবে, সবাইকে মাস্ক পরার উদ্বুদ্ধ করবে। তোমরা নিজেরা ইয়ং প্রজন্ম, হয়তো তোমাদের ইমিউনিটি বেশি আছে, তোমাদের যদি করোনায় আক্রান্ত হয়ও সেটাকে তোমরা রেজিস্ট করতে পারবে, কিন্তু সেই করোনা নিয়ে তোমরা যদি ঘরে ঢোকো তাহলে বৃদ্ধ মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি এরা যদি এফেক্টেড হয় তাহলে পরিবারের একটা বেকায়দা অবস্থায় পড়বে এবং তোমরা কাউকে হারাতেও পারো। এই জন্যই অবশ্যই সংক্রমণ মুক্ত থাকার জন্য
মাস্ক পরবে এবং সাবধানে চলাফেরা করবে। বেশি জনসমাবেশে চলাফেরা করবে না।